হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি মিজানুর রহমান। তো ক্লাসের ধারাবাহিকতা আজকেও চলে আসলাম, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে প্রথম লাইভটা ক্যান্সেল করতে হইলো। এখন দেখি, চেক দেই, যদি সাউন্ড ক্লিয়ার থাকে একটু জানাই দিবেন। আসসালামু আলাইকুম। গুড। আচ্ছা, আমি মিজানুর রহমান। এবার সাউন্ড ক্লিয়ার আছে। ওকে। ওকে, মেসেজ ডেলিভার্ড, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে গিয়া সেন্টেন্স। শুরু করছিলাম, সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা মোটামুটি শেষ করছি, মানে যতটুকু বেসিকে লাগে। এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে হলে আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা কি। তাহলে আমরা আজকে পড়বো ইন্টারোগেটিভ সেন্টেন্স। INTROGATIV, ইন্টারোগেটিভ সেন্টেন্স। SENTENC। তো আমরা শিখছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, তাই না? এখন যদি আমি বলছিলাম যে হচ্ছে যদি আমরা অর্থগুলা জানি, অর্থাৎ কোন সেন্টেন্সের অর্থ কি, যদি আমরা অর্থগুলা জানি তাহলে সংজ্ঞা দেওয়া অনেক সোজা হয়। আসলে তাই। যদি আমি বলি ইন্টারোগেটিভ সেন্টেন্সের সংজ্ঞা কি হবে, তাহলে সংজ্ঞায় আমরা লিখতে পারি সংজ্ঞা সংজ্ঞায় আমরা লিখবো যে যে সেন্টেন্স দ্বারা যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করা বোঝায়, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স সেন্টেন্স বলে। তাহলে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ প্রশ্নবোধক বাক্য আমি যদি বাংলা মিনিংটা জানি তাহলে আমরা কি করতে পারতেছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের সংজ্ঞাটা দিতে পারতেছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সংজ্ঞা বলা আছে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা যে প্রশ্নগুলা সাধারণত যে প্রশ্নগুলোর সম্মুখীন হই, সেই প্রশ্নগুলো আমরা দুই ক্যাটাগরিতে উত্তর দিতে পারি। একটা হচ্ছে যে যদি বলা হয় যে হচ্ছে আহ, যে আপনি ভাত খাইছেন, বলা হয় যে হ্যাঁ অথবা না। আমাকে যদি কেউ বলে যে ভাত খাইছেন, কি বলবো? হ্যাঁ অথবা না। যে ভাত খাইছেন, হ্যাঁ। ভাত খাইছেন, না। তাহলে কিছু কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে বা প্রশ্নবোধক বাক্য আছে যেগুলো আমরা হ্যাঁ বা না দ্বারা উত্তর দিতে পারি। এটা গেল একটা টাইপ। আর একটা টাইপ আছে যেটা হচ্ছে হ্যাঁ বা না দ্বারা উত্তর দেওয়া যায় না। যেমন আমাকে যদি বলা হয় যে তোমার নাম কি, আমি বলবো হ্যাঁ, বা তোমার নাম কি, না। না, এমন কিছু না। তাহলে কিছু কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে যেগুলাকে আমরা কি করতে চাই, যদি সেগুলো উত্তর দিতে যাই তাহলে হচ্ছে হ্যাঁ বা না দ্বারা সেগুলো উত্তর করা যায় না। সেগুলো উত্তর করতে হলে অবশ্যই অবশ্যই কি করতে হয়, একটু মানে দুই তিনটা কথা বলতে হয়। যেমন হচ্ছে তোমার নাম কি, আমার নাম মিজানুর রহমান। তোমার বাসা কোথায়, বেতগাড়ি। তুমি কোন উপজেলায় বসবাস করো, গঙ্গাচড়া। তুমি কোন জেলায় বসবাস করো, রংপুর। তুমি কোন বিভাগে বসবাস করো, রংপুর। তুমি কোন দেশে বসবাস করো, বাংলাদেশ। মানে ব্যাপারটা এমন, হ্যাঁ বা না দ্বারা আমরা এই প্রশ্নগুলো উত্তর দিচ্ছি না, কোনো একটা কিছু বলতেছি। তাহলে আমরা প্রথমেই দেখবো যে হচ্ছে আমরা যেগুলো স্ট্রাকচার আনবো। তো এরপরেই তো গঠন, তাই না? গঠন প্রণালীতে চলে যাব, স্ট্রাকচারে চলে যাব। মানে একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয় এটাতে চলে যাব। তো এইটাতে যাওয়ার আগে কিছু কথা, সেটা হচ্ছে হ্যাঁ বা না। হ্যাঁ বা না দ্বারা যে প্রশ্নগুলো উত্তর দেওয়া যায় সেগুলোর গঠন প্রণালী একরকম হয়। আর যেগুলো হচ্ছে মানে বর্ণনা করে উত্তর দিতে হয় সেগুলোর গঠন প্রণালী
একরকম হয়। আমরা ক্লাস 4-5 শিখে শিখে আসছি, সেটা হচ্ছে যে ডাব্লিউএইচ ওয়ার্ড বা ডাব্লিউএইচ কোশ্চেন যেটাকে বলে। ডাব্লিউএইচ কোশ্চেন গুলা আমরা কখনোই কি করতে পারবো না, কখনোই মানে হ্যাঁ বা না দ্বারা উত্তর দিতে পারবো না। ঠিক আছে, ডাব্লিউএইচ ওয়ার্ডের কোশ্চেন গুলা সাধারণত কি করা হয়, যে ওইগুলাকে কি করতে হয়, ওইগুলাকে একটু বর্ণনা করে উত্তর দিতে হয়। ঠিক আছে, তো আর একগুলো আছে যেগুলো হচ্ছে জাস্ট কি ভার্বটা যদি আমরা সামনে আনি, ভার্বটা যদি সামনে আনি তাহলে সেগুলো কি করা যাবে, সেগুলো হচ্ছে হ্যাঁ বা না দ্বারা উত্তর দেওয়া যাবে। তাহলে আমরা চলে যাই। তো তার আগে একটু একটু স্মরণ করে দেই যে হচ্ছে আমরা টু বি ভার্ব হিসেবে কোনগুলাকে চিনি। টু বি ভার্ব, টু বি ভার্ব হিসেবে কোনগুলাকে চিনি? টু বি ভার্ব আমি গত ক্লাসে লিখে দিছিলাম, আপনারা যদি একটু কমেন্ট করেন যে টু বি ভার্ব বলতে আসলে কোনগুলাকে বোঝায়। আচ্ছা, টু বি ভার্ব বলতে আমরা বুঝি am is are was were কে। টু বি ভার্ব বলতে বুঝি কি am is are was were, am বা is বা are বা was বা were, এগুলো হচ্ছে টু বি ভার্ব, এগুলো হচ্ছে টু বি ভার্ব। তারপর টু হ্যাভ ভার্ব বলতে কি বুঝি? টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব বলতে কি বুঝি? সেটা হচ্ছে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড। ঠিক আছে, গেল। আর অক্সিলিয়ারি ভার্বের আন্ডারে কিন্তু এগুলা পড়ে, আবার মডালও পড়ে। ঠিক আছে, এগুলা কিন্তু অক্সিলিয়ারি ভার্ব। হ্যাঁ, আমি একটু ক্লাসিফাই করে দিলাম। যাই হোক, এখন আমরা চলে যাবো স্ট্রাকচারে, অর্থাৎ গঠন প্রণালীতে। STRUCTU আর স্ট্রাকচার। তো এই যে যেগুলো হচ্ছে টু বি ভার্ব অথবা টু হ্যাভ ভার্ব অথবা যেগুলোতে অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব যেগুলাতে থাকে সেইগুলা যদি আমরা মানে সেইগুলা দিয়া যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, তাহলে সেগুলা হচ্ছে হ্যাঁ বা না দ্বারা উত্তর করা যায়। যেমন হচ্ছে দেখো, যেমন আমি যদি একটা স্ট্রাকচার বলি যে, আচ্ছা, আর তার আগে একটু একটু রিলেট করে পড়াই, রিলেট করে পড়ালে ভালো হয়। যেমন হি ইজ আ, স্ট্রাকচারটা পড়ে দেই। হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার। তো এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে যাই, এটা কিন্তু অ্যাসার্টিভ। এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হবে? জাস্ট কি করতে হবে, ভার্বটা সামনে আনতে হবে। তাহলে ইজ হি আ টিচার, আর আমরা সবাই জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে অবশ্যই অবশ্যই যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এই প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন না দিলে সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কখনোই বলা যাবে না। ঠিক আছে, তাহলে এখানে কি আসলো? ইজ আসছে। কি আসছে? ইজ। জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে যখনই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আসবো, তখনই হচ্ছে জাস্ট যে ভার্বটা থাকবে, অর্থাৎ যে অক্সিলারি ভার্বটা থাকবে, সেই অক্সিলারি ভার্বটা আমরা সামনে বসাবো। বাকি এইটুকু দেখেন, এইটুকু এইটুকু যা ছিল তা হুবহু ভাবে বসছে, হুবহু ভাবে, হুবহু ভাবে এইখানে বসছে। আর এই যে ইজটা জাস্ট সামনে আসছে, বাকি সবগুলা কি হুবহু ভাবে পরে বসে গেছে। তো এটাই হচ্ছে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে যাব, তখনই কি করব, যদি অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্বটা জাস্ট সামনে লিখবো। ঠিক আছে, তো তাহলে আমি গঠনটা কেমনে লিখতে পারি? গঠনটা দেখেন, গঠনটা প্রথমে এইরকম যে হচ্ছে, প্রথমে হচ্ছে এটাকে আমরা কি বলতে পারি, টু বি ভার্ব বা হ্যাঁ টু বি ভার্ব বলতে পারি, টু বি ভার্ব। তাই টু বি ভার্বটা বসলো, তারপর কি বসলো, সাবজেক্ট বসলো, সাবজেক্ট। আচ্ছা, টু বি ভার্ব তারপর সাবজেক্ট। আচ্ছা, তারপর কি আনবো, সাবজেক্ট, তারপর বাকি অংশ অর্থাৎ এক্সটেনশন, এক্সটেনশন। আর শেষে অবশ্যই অবশ্যই কি দেবো, নোট অফ। আমি একটু লিখে দিই প্রথমে। আচ্ছা, আগে এখানে তো গঠন লিখতেছে না। যাই হোক, এই যে প্রশ্নবোধক চিহ্ন দেখেন, প্রথমে হচ্ছে টু বি ভার্ব হিসেবে কি আছে, ইজ আছে।
সাবজেক্ট হিসেবে কি আছে, হি আছে, আর বাকিটা এক্সটেনশন আর এই যে প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, গঠনটা লিখতে পারি। গঠনটা লিখি, দেখি গঠনটা কি আসে। স্ট্রাকচার, এস টি আর ইউ সি টি ইউ আর ই। তাহলে প্রথমে কি আসে, অক্সিলারি ভার্ব, এ ইউ এক্স আই এল আই এ আর ওয়াই, অক্সিলারি ভার্ব আসে। তারপর কি আসে, অক্সিলারি ভার্বের পর আসে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পর কি আসে, এক্সটেনশন, ইএক্স টি এন এস আই ও এন, আর অবশ্যই শেষে কি হবে, নোট অফ ইন্টারোগেশন। নোট অফ ইন্টারোগেশন মানে হচ্ছে এই যে প্রশ্নবোধক চিহ্ন। আমি যদি বলি নোট অফ এক্সক্লামেশন, তাহলে হচ্ছে কি, বিস্ময়সূচক চিহ্ন। ঠিক আছে? নোট অফ ইন্টারোগেশন বলতে কিন্তু ওটা কিন্তু কোনো ইয়া না, নোট অফ ইন্টারোগেশন বলতে এই চিহ্নটাকে বলা হয় প্রশ্নবোধক চিহ্ন, সেটা আমি ইংলিশে লিখছি। হ্যাঁ, এখন যদি আমি এক্সাম্পলে চলে যাই, এক্সাম্পলে এক্স এম পি এল, এক্সাম্পলে যদি চলে যাই তাহলে হচ্ছে কি লিখতে পারি, প্রথমে হচ্ছে আমরা অ্যাসার্টিভ থেকে ডিরেক্ট হচ্ছে কি করবো, অ্যাসার্টিভ থেকে প্রথমে হচ্ছে ইন্টারোগেটিভ করি, দেখি দুইটা কাজ একসাথে হয়ে যাবে। যেমন বলতে পারি যে, কি লিখতে পারি, আই ওয়াজ আ স্টুডেন্ট, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী ছিলাম। তো এটাকে কি করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে। আচ্ছা, এইরকম করে আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, ঠিক আছে, তখন কি করব, যে হচ্ছে এইরকম করে, মানে এই যে সাইটে আইএনটি ডাবল আর দ্বারা বোঝাচ্ছে যে এই সেন্টেন্সটাকে কি করতে হবে, এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হবে। ঠিক আছে? তো এটাকে ইন্টারোগেটিভ করব, তাহলে এটা কোন সেন্টেন্সে আছে আগে দেখতে হবে। তা দেখেন এটা হচ্ছে কি কি সেন্টেন্সে আছে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে কি করতে হবে, প্রথমেই বলা আছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বটা সবার সামনে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি আছে, অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ আছে, ওয়াজটাকে সামনে লিখবো, ডাব্লিউ এ এস, ডাব্লিউ এ এস, ওয়াজ। বাকি যা আছে সবগুলো কি হুবহু লিখবো, ওয়াজ আই এ স্টুডেন্ট, এস টি ইউ ডি এন টি, ওয়াজ আই এ স্টুডেন্ট। আর অবশ্যই অবশ্যই দেখেন, মানে বুঝলে, ওয়াজটা সামনে, অর্থাৎ অক্সিলারি ভার্ব সামনে, সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, আই আছে, আইটা নিছে, গেল। এক্সটেনশন মানে বাকি যা আছে, বাকি কতটুকু, এ স্টুডেন্ট বাকি আছে, এ স্টুডেন্ট নিলাম। নোট অফ ইন্টারোগেশন মানে কি, নোট অফ ইন্টারোগেশন মানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, নিয়ে নিলাম, শেষ। ঠিক আছে? ওকে, গেল। তাহলে এইটা হচ্ছে যখন অক্সিলারি ভার্ব থাকবে। তাহলে আমি একটা প্র্যাকটিস দিই, দেখি, এটা প্র্যাকটিস দেই, যারা আছেন তারা হচ্ছে কমেন্ট করবেন। হ্যাঁ, আহ they were they were they were mm, in they were in the market, in the market, they were in the market, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে, ইন্টারোগেটিভ করবেন। দেখি কে কে, মানে যারা আছেন একটু ট্রাই করেন। সৈকত হাসান বলছে স্যার সালাম নেবেন, কে রাসেল নাকি, রাসেল, হ্যাঁ, মেহেদি, এ মাই গড, মেহেদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এখানে তো দরজা সেইভাবে দেওয়া রে, লাইট চলছে। আচ্ছা, ভিতরে আসবি, হ্যাঁ,
হুম হুম হুম। আর স্ট্যান্ডে ফিজিক্স পরে নেবো, আগে হচ্ছে ইংলিশ নেই না, তারপর ফিজিক্স নেবো আস্তে আস্তে। মেহেদি, কালকে দেখা করি, কালকে দেখা করি ইনশাল্লাহ। যাই হোক, মেহেদি ভাই চলে আসছিল তো, দরজাটা এমন ভাবে আটকানো যে হচ্ছে দরজা খুলতে গেলে লাইভ ক্লাস অফ হয়ে যাবে। হ্যাঁ, না না রে, দেখা হবে কালকে ইনশাল্লাহ। ওকে, আমি একটা কাজ দিছিলাম, কাজটা দেখেন, দে ওয়ার ইন দা মার্কেট, মানে তারা কোথায় ছিল, তারা বাজারে ছিল। এটাকে কি করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে। আপনারা যদি একটু ট্রাই করেন যে দে ওয়ার ইন দা মার্কেট, দে ওয়ার ইন দা মার্কেট, এটাকে একটু কি করতে হবে, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ করেন, ইন্টারোগেটিভ করেন। আচ্ছা, আমি ইয়াতে বোর্ডে করে দিই, দেখেন। তাহলে দে ওয়ার ইন দা মার্কেট, তাহলে এখানে কি করতে হবে, আচ্ছা এখানে অক্সিলারি ভার্ব কি আছে, প্রথমে দেখতে হবে যে অক্সিলারি ভার্ব কি আছে। হ্যাঁ, অক্সিলারি ভার্ব আছে, ওয়্যার আছে। কি আছে, ওয়্যার আছে। আচ্ছা, অক্সিলারি ভার্ব যদি, মানে অক্সিলারি ভার্বের একটা হচ্ছে কি বলা যায় যে সাব ক্লাস হচ্ছে কি, এই যে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, ঠিক আছে, মানে সাব ক্লাস ওইটার ভিতরেই পড়ে অক্সিলারি ভার্ব, মানে এই ভার্ব গুলো সবগুলো অক্সিলারি ভার্ব, ঠিক আছে। এখানে মডাল ভার্বও আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ঠিক আছে, এগুলাও আছে। ওইগুলো লিখলাম না, জাস্ট হচ্ছে এখানে দেখেন অক্সিলারি ভার্ব হিসেবে আমরা যদি বলি টু বি ভার্ব হিসেবে এখানে কি আছে, ওয়্যার আছে, তাহলে এটাকে কি করব, ওটাকে সামনে আনবো, অর্থাৎ অক্সিলারি ভার্বটাকে সামনে আনলে কি হবে, ওয়্যার। তারপর সাবজেক্ট হিসেবে আছে দে, ওয়্যার দে, বাকি যেমন আছে অন্তন, ইন দা, ওয়্যার দে ইন দা মার্কেট, ওয়্যার দে ইন দা মার্কেট, তারা কি বাজারে, বাজারে ছিল, তারা কি বাজারে ছিল। তাহলে হচ্ছে অক্সিলারি ভার্ব সামনে এনে বা মানে অক্সিলারি ভার্ব সামনে এনে যে প্রশ্নগুলো আমরা করতেছি সেগুলো হচ্ছে কি, সবগুলো হচ্ছে ইয়েস বা নো দ্বারা উত্তর করা যাচ্ছে। দেখেন, যেমন হচ্ছে ওয়াজ আই এ স্টুডেন্ট, ওয়াজ মানে ছিলাম বা ছিল, ছিলাম হবে, আই মানে আমি, এ মানে একজন, আর স্টুডেন্ট মানে শিক্ষার্থী। অর্থাৎ ওয়াজ আই এ স্টুডেন্ট, আমি কি একজন শিক্ষার্থী ছিলাম, এটা কি হ্যাঁ বা না দ্বারা উত্তর করা যাচ্ছে। তার মানে কি, যে যদি অক্সিলারি ভার্ব সামনে এনে, অক্সিলারি ভার্ব সামনে এনে যদি প্রশ্ন করা হয়, সেই প্রশ্নগুলোর উত্তর ইয়েস বা নো দ্বারা করা যায়, ঠিক আছে। তারপর দেখেন এখানে যেটা, যে যেটাকে হচ্ছে প্রথমে ছিল হচ্ছে দে ওয়ার ইন দা মার্কেট, যেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে ছিল, বানাইছে হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ বানাবার যা দেখি যে হচ্ছে ওয়ারটা সামনে আসছে, অর্থাৎ অক্সিলারি ভার্বটা সামনে আসছে, তাহলে ওয়ার দে ইন দা মার্কেট, মানে তারা কি বাজারে ছিল, তারা কি বাজারে ছিল, তাহলে এটা কি হ্যাঁ বা না দ্বারা উত্তর করা যাচ্ছে। তার মানে অক্সিলারি ভার্ব যদি আমরা সামনে আনি, তাহলে হচ্ছে সেই প্রশ্নের উত্তরটা আমরা হ্যাঁ বা না দিয়ে দিতে পারি। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এটা গেল একটা, ঠিক আছে। আচ্ছা, এবার কি হতে পারে, মাঝে মাঝে অক্সিলারি ভার্ব থাকে না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে মাঝে মাঝে অক্সিলারি ভার্ব থাকে না, তখন কি করব, তখন কি করব, আচ্ছা, আমরা হয়তো সবাই জানি যে ডু ডাজ ডিড, ডুডা, ডুইং ভার্ব যেটাকে বলে, ডুইং ভার্ব, ডুইং, ডুইং ভার্ব, ডুইং ভার্ব গুলা কোনগুলা, ডু, ডাজ বা ডিড, এই যে ডুইং ভার্ব, এগুলো কিন্তু অক্সিলারি ভার্বের আন্ডারে পড়ে। ভালো করে মনে রাখবেন যে হচ্ছে ডু ডাজ ডিড, এইগুলো কিন্তু অক্সিলারি ভার্ব, ডু ডাজ ডিড অক্সিলারি ভার্ব,
মনে রাখতে হবে, হ্যাঁ। তো যখন হচ্ছে কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, যখন কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে না, তখন আমরা কি করব? তখন এই অক্সিলারি ভার্ব না থাকার কারণে আমরা নিয়ে আসব ডু অথবা ডাজ অথবা ডিড। আমি বুঝিয়ে দিচ্ছি, দেখেন। তাহলে 1 নাম্বার যে স্ট্রাকচারটা এক্সাম্পল আমরা দেখলাম, এখন হচ্ছে আমরা দেখব হচ্ছে অক্সিলারি ভার্ব না থাকলে কি হবে। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে কি হতো। 2 নম্বরে চলে যাবো যে অক্সিলারি ভার্ব যদি না থাকতো। আচ্ছা, অক্সিলারি ভার্ব না থাকলে প্রথমেই বসবে হচ্ছে ডু বা, আচ্ছা প্রথমে তো বড় হাতের হয়, তাই না? বড় হাতের লাগে ডু বা ডাজ বা ডিড। কি চুলকে গেল। আচ্ছা, ডু বা ডাজ প্লাস ডিড, তারপর কি হবে? সাবজেক্ট হবে। তারপর কি বসবে? তারপর বসবে হচ্ছে এক্সটেনশন, এক্সটেনশন। আর তারপর অবশ্যই কি? নোট অফ ইন্টারোগেশন, ইন্টারোগেশন, নোট অফ ইন্টারোগেশন, যেটা হচ্ছে এইরকম। ঠিক আছে? তাহলে অক্সিলারি ভার্ব না থাকলে কি করব? ডু ডাজ বা ডিড আনবো, তারপর সাবজেক্ট নিব, তারপর এক্সটেনশন প্লাস হচ্ছে কি? প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, তাহলে আমরা কি করব দেখেন। হি, আমরা একটা উদাহরণ নিই। হি লাইকস দ্য পেন, হি লাইকস দ্য পেন। এটা হচ্ছে হি লাইকস দ্য পেন, সে কলমটি পছন্দ করে, সে কলমটি পছন্দ করে। হি মানে সে বা তিনি, লাইক মানে পছন্দ করা, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়েছে, দা মানে কাবাটি, পেন মানে কলম। তার মানে হি লাইকস দ্য পেন মানে তিনি কলমটি পছন্দ করেন। তাহলে এটা অ্যাসার্টিভে আছে, আমরা জানি যে হচ্ছে এটা কি বোঝাচ্ছে? বর্ণনা বোঝাচ্ছে। অ্যাসার্টিভে আছে, এটা করতে হবে কি? ইন্টারোগেটিভ করতে হবে। আচ্ছা, ইন্টারোগেটিভ করতে হবে, ভালো কথা। আচ্ছা, ইন্টারোগেটিভ করতে হলে দেখেন তো, একটু আগেই যেটা আমরা রুল করলাম সেটা কি করছি? যে হচ্ছে যদি অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্বটা সামনে লিখবো, তাই না? এখন এখানে তো অক্সিলারি ভার্ব ভাই নাই। অক্সিলারি ভার্ব আছে? একটা অক্সিলারি ভার্ব নাই। তাহলে কি করব? অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে হচ্ছে আমরা এই যে উপরে যে নিয়মটা দেখছি বা লিখছি সেই নিয়মটা অ্যাপ্লাই করে দেবো। দেখেন এখানে কি আছে? ডু বা ডাজ বা ডিড আনতে হবে। প্রথমে অক্সিলারি ভার্ব না থাকলে কি করতে হবে? ডু বা ডাজ বা ডিড আনতে হবে। তাহলে আনি নেই। প্রথমে কি করব? আচ্ছা, এখানে ডু আনবো, ডাজ আনবো না ডিড আনবো, এটা একটা ব্যাপার। আমি গত ক্লাসে বলছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় যে হচ্ছে যখন আমরা হচ্ছে নেগেটিভ করতেছিলাম যে এই ডিড কখন বসে? ডিড হচ্ছে জাস্ট হচ্ছে পাস্ট, যখন দেখবো ভার্বটা পাস্টে আছে। তো লাইক, লাইকের পাস্ট ফর্ম হচ্ছে লাইট, পাস্ট পার্টিসিপল হয় লাইট, লাইট যেটা। তাহলে এখানে দেখতেছি প্রেজেন্ট আছে, তাহলে ডিড জীবনেও হবে না। এখন ডু অথবা ডাজ হবে। এখন ডু নেবো না ডাজ নেবো? কথা এটা, ডু নেবো না ডাজ নেবো? আচ্ছা, ডাজ কখন নেই? আমি বলছিলাম যে হচ্ছে ডাজ বা এজ যুক্ত ফর্ম, একটা একটা বিষয় মনে রাখেন যে হচ্ছে এজ যুক্ত যে ফর্ম গুলো আছে না, সেগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হয়। তাহলে এখানে দেখেন ডাজ, ডাজ কি এজ যুক্ত ফর্ম, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই হবে। এখন অনেকেই থাকতে পারে ছোট যারা আছো তারা হচ্ছে যে পার্সন আর হচ্ছে নাম্বার এটা একটু কম বোঝে, হ্যাঁ। তো এটা হচ্ছে কোনো একদিন ক্লাসে একদিন পার্সন নিয়ে আসবো আর একদিন হচ্ছে নাম্বার নিয়ে আসবো। কারণ হচ্ছে কি যে আমরা অনেকেই হচ্ছে মানে এইগুলো পারি না কেন? যে থার্ড পার্সন ফির কি? আচ্ছা, সিঙ্গুলার নাম্বারটা একটু সবাই বুঝি, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার এটা একটু বুঝি, কিন্তু পার্সনটা ধরতে পারি না মাঝে মাঝে। পার্সন নিয়েও ক্লাস আসবে, হ্যাঁ। আপাতত যতটুকু তবিল আছে ততটুকু দিয়ে শুরু করে দিই। দেখেন, তাহলে এখানে কি ডাজ, ডাজ কখন আসবে? যখন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আচ্ছা, হি কি? হি হচ্ছে থার্ড পারসন কি? সিঙ্গুলার নাম্বার। তাহলে অবশ্যই কি আনবো? ডু আনবো? না, ডু আনবো না, কি আনবো? ডাজ আনবো। কারণ কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ডাজ,
ডিও ইএস, ডাজ, কলমটা কম লিখতেছে, ব্যাপার কি? ডাজ কি হবে? ডাজ। ডাজ বসলো, তারপর কি বসবে? ডাজের এই যে ডু ডাজ ডিড, তার মধ্যে ডাজ আমি নিয়ে নিছি, সাবজেক্ট বসবে, সাবজেক্ট কি আছে? হি, ডাজ হি। তারপর এক্সটেনশন বাকি যা আছে। আচ্ছা, এল আই, আমি এখানে একটা ভুল করব, হ্যাঁ, আচ্ছা ভুল করে ফেলাইছি, তারপর ধরে দিচ্ছি, এই সরি, শেষে তো অবশ্যই প্রশ্ন দিচ্ছি না। আচ্ছা, এইখানে আমি একটা ভুল করে ফেলাইছি, দেন সেন্টেন্সটাতে আমি একটা ভুল করে ফেলাইছি, ভুলটা একটু ধরাই দিবেন? মানে আমি এখানে দেখেন সেন্টেন্সটাতে একটা ভুল করছি, যে ডাজ হি লাইকস দ্য পেন, এখানে একটা ভুল হইছে, আমিও জানি ভুল হইছে, এখন ভুলটা কি একটু ধরাই দেন তো দেখি, যারা লাইভে আছেন, লাইভ ক্লাসে যুক্ত আছেন, একটু ধরাই দেন। পবিত্র বন্ধু, আদাব স্যার, আদাব আদাব। রাকিব লিখছে এগিয়ে যান ভাই, ইনশাআল্লাহ দোয়া করিও। স্যার ক্লাস তাড়াতাড়ি শেষ করেন, বউ ওয়েট করছে। শালা রে। আচ্ছা এগিয়ে যাও বাবা, দোয়া রইলো। ইমন বাপ্পি, ধন্যবাদ বাবা। মাসুদ রানা রাব রিয়েক্ট, যাই হোক, এইখানে একটু যারা লাইভে আসছি তারা একটু দেখি, এটা কি পারবো? আচ্ছা, আমি ভুলটা ধরাই দিই, দেখেন ভুলটা কোথায় করছি। দেখেন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমি ডাজ নিছি, তাই না? এখন এখানে দেখেন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে এস যুক্ত হয়েছিল, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমি ডাজ নিছি, তাহলে এখানে এসটা বাদ যাবে। কথা বোঝা গেছে? মানে হচ্ছে যখন আমি অ্যাসার্টিভ করছিলাম, এই সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণেই আমি কি নিছিলাম? এস নিছিলাম। এখন যখন আমি ইন্টারোগেটিভ করতেছি, যখন আমি ডাজ নিছি, তখন সাবজেক্ট, হ্যাঁ নয়েস, শব্দ দূষণ, রাস্তার সাইডে তো, যাই হোক, যখন আমি এই ইন্টারোগেটিভ করলাম তখন কি নিলাম? আমি ডাজ নিলাম, কেন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে। এখন আমি এখানে কি করব? এখানে এই যে এস যে আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে যে এসটা নিছিলাম, ওই এসটা কি করব? বাদ দেব, বাদ দিয়ে কি করব? শুধু লাইক নিব। ক্লিয়ার? তাহলে এটা ভালো হবে কি? ডাজ হি লাইক দ্য পেন, এটা হচ্ছে রাইট। ঠিক আছে, ওকে। আচ্ছা গেল এটা। আচ্ছা আর একটা উদাহরণ নিয়ে আসি, কি নিয়ে আসতে পারি? আমি লিখতে পারি ইউ প্লে ফুটবল, এফ ডাবল ও টি বি এ ডাবল এল, ইউ প্লে ফুটবল। আচ্ছা এটাকে কি করতে হবে? ইন্টারোগেটিভ করতে হবে। এখন দেখেন, এ পর্যন্ত আমরা দুইটা নিয়ম শিখছি, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব না থাকলে। এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই, অক্সিলারি ভার্ব নাই, তাহলে কোনটা নিয়ম? এই নিয়ম। ডু ডাজ ডিড আনতে হবে, মানে অক্সিলারি ভার্ব আনতে হবে। অক্সিলারি ভার্ব কি বলছি? যে ডু ডাজ ডিড অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব আনতে হবে। তাহলে এখানে কোনটা আনবো? দেন ইউ আছে, ইউ আছে, আগে ভার্বের দিক তাকাই, ভার্ব কি? প্লে, তাহলে কি আছে? প্রেজেন্ট ফর্মে না? আচ্ছা প্রেজেন্ট ফর্মে থাকলে কি করব? ডিড তো অনেকখানে বাদ দিয়েছে, ডিড অনেকখানে বাদ দিয়েছে, কারণ এটা কি? প্রেজেন্ট ফর্মে আছে। ডু অথবা ডাজ হবে, ডু বসাবো না ডাজ বসাবো, এই জন্য সাবজেক্টের দিক তাকাবো, সাবজেক্টের দিক তাকায় দেখি এখানে ইউ আছে। ইউ কি? কোন পার্সন? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, এন্ড সেকেন্ড পার্সন যখনই, যখনই থার্ড পার্সন নয়, তখনই মানে যখনই সেকেন্ড পার্সন, তখন নাম্বার কি হয় হোক, দেখার বিষয় নেই। তাহলে যখনই দেখলাম সেকেন্ড পার্সন, তখনই কি করব? এখানে অবশ্যই ডু আনবো। বুঝা গেছে? ডু আনলাম, তারপর কি বসাবো? আচ্ছা তারপর সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? ইউ, ডু ইউ। তারপর কি আছে? এক্সটেনশন, ডু ইউ প্লে, পি এল এ ওয়াই, প্লে ফুটবল, এফ ডাবল ও টি বি এ ডাবল এল, ডু ইউ প্লে ফুটবল? ডু ইউ প্লে ফুটবল? আপনি কি ফুটবল খেলেন? উত্তর কি? ইয়েস অথবা নো। মানে ব্যাপারটা দেখেন, আমরা যখনই অক্সিলারি ভার্ব সামনে আনতেছি, ডু ডাজও কিন্তু অক্সিলারি ভার্ব, ডু ডাজ ডিড, তাহলে অক্সিলারি ভার্ব যখনই সামনে আনতেছি, তখনই কি হচ্ছে? তখনই হ্যাঁ বা না দ্বারা উত্তর করা যাচ্ছে। তো মোরাল অফ দা
ক্লাস নাকি মোরাল অফ দা এতক্ষণ যা পড়াইলাম তা হচ্ছে যে যদি আমরা অক্সিলারি ভার্ব দিয়া কোনো প্রশ্ন শুরু করি, ইংরেজিতে কোনো প্রশ্ন শুরু করি অক্সিলারি ভার্ব দ্বারা, তাহলে হচ্ছে ওটা কি হ্যাঁ বা না দ্বারা উত্তর করা যায়। ঠিক আছে, এখন চলে যাব হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডে। ঠিক আছে, ডাব্লিউএইচ ওয়ার্ড মানে কি, যে ওয়ার্ড গুলাতে হচ্ছে মানে যে প্রশ্নবোধক মানে শব্দগুলা ডাব্লিউ অথবা এইচ দ্বারা তৈরি হয়। আমরা যাই ওখানে যাই, দেখি ক্লাসটা একটু লং হয়ে যাচ্ছে আমিও জানি, যাই হোক একটু ধৈর্য ধরেন, শেষ হয়ে যাবে। Patience has its own rewards. Patience has its own rewards মানে হচ্ছে কি সবুরে না ফলে। ওকে, তাহলে চলে যাই কোথায়, ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে। তো ডাব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু মানে একটু বিস্তৃত আছে, ওই জায়গায় কয়েকটা নিয়ম আছে। হ্যাঁ, তো আমি ট্রাই করবো প্রথমে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো একটু চিনাই দেই, তারপর হচ্ছে কি করব মানে সংক্ষেপে একটা নিয়ম, যেটা হচ্ছে মানে শুনেন ব্যাপার হচ্ছে কি যে ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে একটু বেশি পড়াশোনা আছে। হ্যাঁ, সেখানে হচ্ছে সাবজেক্ট হিসেবে যদি আমরা জানতে চাই তাহলে হচ্ছে কোনটা দ্বারা প্রশ্ন করব, তারপর অবজেক্ট কে যদি জানতে চাই তাহলে কোনটা দ্বারা প্রশ্ন করব, তারপর যদি হচ্ছে ভার্ব জানতে চাই তাহলে কোনটা দ্বারা প্রশ্ন করব, তারপর অ্যাডভার্ব, ভার্ব জানতে চাই, আচ্ছা যাই হোক এটা জানিয়ে নেবো, অ্যাডভার্ব জানতে চাই তখন কি দ্বারা প্রশ্ন করব। ঠিক আছে, তারপর অ্যাডজেক্টিভ যদি জানতে চাই তাহলে কেমন প্রশ্ন করব, এইগুলোর ক্ষেত্রে একটু মাঝে মাঝে ভেরিফাই করে। হ্যাঁ, মানে একটু ইয়া আছে, যাই হোক আমরা চলে যাই। তাহলে এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে ডাব্লিউএইচ দিয়া। আমরা তার আগে একটা জিনিস শিখি, দেখো যে হচ্ছে একটা হচ্ছে কয় শিকারে কি আর একটা হচ্ছে কয় দীর্ঘ ইকারে কি, এই দুটার মধ্যে কিন্তু বাংলায় পার্থক্য আছে। ঠিক আছে, যেমন যদি বলা হয় যে আমি যদি লিখি যে একটু বাংলায় চলে যাই, দেখেন তোমার নাম কি, না, এখানে যদি আমি লিখি যে তোমার নাম কি, আর একটা হচ্ছে তোমার নাম কি, এখানে কোনটা সঠিক, মানে কয় হিসিকার সঠিক না কয় দীর্ঘ ইকার সঠিক, দেখি একটু কমেন্টটা চেক করি যদি কেউ আছে। যাক আমি বলি এখানে সঠিক কিন্তু এটা, কারণ হচ্ছে কি যে যখন হচ্ছে আমরা কোনো কিছুকে হ্যাঁ বা না দ্বারা মানে উত্তর দিতে পারবো সেটা হচ্ছে কয় হিসিকার হয়। কিন্তু যদি বলা হয় তোমার নাম কি, আমি কি হ্যাঁ বা না দ্বারা উত্তর দিতে পারবো না, একটা কিছু বলতে হবে, তো সেটা হচ্ছে কি তাহলে কয় দীর্ঘ ইকার হবে। হ্যাঁ, তো এই কয় দীর্ঘ ইকারের কাজ করে কি, মানে আমরা ডাব্লিউএস গুলা এই কয় দীর্ঘ ইকার বা এইরকম বর্ণনামূলকে কাজ করে। যাই হোক, ডাব্লিউএস থাকলে কি হবে, প্রথমে হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড বলবে, ডাব্লিউএস ওয়ার্ড বলবে, ডাব্লিউএস ওয়ার্ড বসলো, আচ্ছা তারপর হচ্ছে বসবে অক্সিলারি ভার্ব, AUXILIARY, অক্সিলারি ভার্ব, তারপর কি বসাবো, সাবজেক্ট প্লাস এক্সটেনশন, এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন। নোট অফ ইন্টারোগেশন মানে কি, এই প্রশ্ন হচ্ছে, ঠিক আছে একটু লিখে নিন।
নাকের ভিতর কি দিবি? আচ্ছা, তাহলে এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে কি আনতে পারি, যে হুম ডু ইউ ওয়ান্ট, ঠিক আছে। তারপর আনতে পারি কি আনতে পারি এখানে, তারপর কমন একটা কোয়েশ্চেন যেটাকে বলি হোয়াট ইজ ইউর নেম। তারপর বলতে পারি 3 নম্বরে দিতে পারি, বলি না যে তুমি কেমন আছো, তাহলে হাউ আর ইউ, ঠিক আছে। 4 নম্বরে দিতে পারি কি দিতে পারি, when will you come, মানে আপনি কখন আসবেন, ঠিক আছে। এইগুলা এইগুলা তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে ডাব্লিউএস। আচ্ছা, ডাব্লিউএস ওয়ার্ড গুলো লিখে দেওয়ার কথা ছিল। ডাব্লিউএস ওয়ার্ড গুলো কি, যেমন হচ্ছে হোয়াট, when, where, whom, which, আচ্ছা হোয়াট, when, where, whom, which, whose, WS না, হুজ, হুজ বানানটা একটু দেখে নিবেন, একটা সুন্দর লাগে। হোয়াট, when, where, whom, who, which, whose, হোয়াট দিছি, হ্যাঁ। তারপর হাউ, ঠিক আছে, ইত্যাদি। আরো মনে হয় কয়েকটা আছে, টোটাল মনে হয় 9টা। যাই হোক 9টা এখানে লিখতে পারিনি হয়তো। হোয়াট, when, where, whom, which, whose, how, when লিখছি, হ্যাঁ। 1 2 3 4 5 6 7, আরো মনে হয় 2টা আছে, ঠিক আছে, মনে নেই, এই মুহূর্তে মনে নেই। যাই হোক, তাহলে এইগুলা হচ্ছে কি, এইগুলো হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড। এবং মজার ব্যাপার হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড নাম দিছে যে ডাব্লিউ আর এইচ দ্বারা যে মানে প্রশ্নবোধক বাক্যগুলো তৈরি হয়, কিন্তু এই এইচ দ্বারা কিন্তু আমার মনে হয় যে এই খালি হাউই পাওয়া যায়, ঠিক আছে। তারপর হাউ দ্বারা আসে যে হাউ মাচ, হাউ মেনি, ঠিক আছে, এইগুলা। তাই প্রথমে কি বলবে, ডাব্লিউএস ওয়ার্ড বসবে, ডাব্লিউএস ওয়ার্ড বসছে, হুম বসছে, ঠিক আছে। হুম বাদ দিয়েছে না, হ্যাঁ হুম বাদ দিয়েছে, WHOM, হুমও হয়, হ্যাঁ। আচ্ছা, হুম প্রথমে কি বসলো, WS ওয়ার্ড বসলো। তারপর কি, অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব কি, ডু। তারপর কি বসে, সাবজেক্ট বসে। আচ্ছা, এখানে আমরা এক্সটেনশনের জায়গায় আরেকটু লিখতে পারি, আরেকটু লেখা যায়। লেখা যায় কি, যে এখানে হচ্ছে মেইন ভার্বও বসে, মেইন ভার্ব, মেইন, মেইন ভার্ব, মেইন ভার্ব প্লাস এক্সটেনশন, ঠিক আছে। এটা ছোট হতে পারে, আচ্ছা বুঝে নেবেন, ছোট হতে। তাহলে এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন। তাহলে হোম বসাইলাম, ডাব্লিউএস ওয়ার্ড, অক্সিলিয়ারি ভার্ব ডু, সাবজেক্ট ইউ, মেইন ভার্ব ওয়ান্ট, এক্সটেনশন এ সেন্টেন্সে নাই। তারপর কি আছে, নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন, শেষ। দ্বিতীয়টার ক্ষেত্রেও সেম, তৃতীয়টার ক্ষেত্রেও সেম, চতুর্থটার ক্ষেত্রেও সেম, ঠিক আছে। তো এই হচ্ছে শর্টকাটে হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে কাকে বলে, প্রথমেই দেখলাম যে হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা 2 প্রকারে গঠন করতে পারি, একটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা, আর একটা হচ্ছে সামনে অক্সিলিয়ারি ভার্ব নিয়ে যায়। অর্থাৎ মানে ব্যাপারটা এমন যে সামনে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু করতে পারি, আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু করতে পারি। তো যদি আমরা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু করি তাহলে হচ্ছে ওটা হচ্ছে হ্যাঁ বা না দ্বারা উত্তর করা যায়। যদি আমরা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু করি তাহলে হচ্ছে ওটাকে হ্যাঁ বা না দ্বারা উত্তর করা যায় না, ঠিক আছে। তারপর গঠন দেখলাম যে অক্সিলিয়ারি ভার্ব যদি মানে থাকে তখন হচ্ছে সামনে আনবো, যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে তখন হচ্ছে ডু ডাজ ডিড অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আনবো, ঠিক আছে। তারপর হচ্ছে শিখলাম কি, যে হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দিয়া কিভাবে হচ্ছে একটা সেন্টেন্স গঠন করতে হয়, তার এই যে গঠন প্রণালী দিছি, ঠিক আছে, মানে স্ট্রাকচার দিছি। তারপর হচ্ছে কয়েকটা উদাহরণ দিলাম, এইটুকু, হ্যাঁ। তো আশা করি মোটামুটি উপকৃত যারা
এতক্ষণ ছিলেন সাথে। হ্যাঁ, পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আরো আপনাদের সামনে হাজির হব যদি সময় থাকে। এরপরের আলোচনায় থাকবে আমাদের, আমরা সিরিয়ালি যাচ্ছি, সেটা হচ্ছে প্রথম দিন হচ্ছিল সেন্টেন্স, তারপরে আসছি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তারপর আজকে হলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এরপর আমরা যাব ইম্পারেটিভ সেন্টেন্সে। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা গঠন পড়ব, কাকে বলে পড়বো, গঠন পড়বো, তারপর হচ্ছে এক্সাম্পল কয়েকটা দেখবো শেষ, তারপর হচ্ছে অপটাটিভ সেন্টেন্স এন্ড দেন হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে, তো যাই হোক, সেন্টেন্সটা শেষ করে দিলেই মোটামুটি আমরা তারপর হচ্ছে আমাদের যে গ্রামারের আরো বেসিক, আসলে গ্রামারের বেসিক গুলো থেকে শুরু করা উচিত ছিল। হুম, আর অনেকেই আবদার করতেছে যে হচ্ছে ফিজিক্স এর ক্লাস নাই কেন, হ্যাঁ, কেমিস্ট্রির ক্লাস নাই কেন, তারপর হচ্ছে ম্যাথের ক্লাস নাই কেন, তারপর হচ্ছে জীববিজ্ঞানের ক্লাস নাই কেন। হ্যাঁ, আসবে, আস্তে আস্তে সবগুলো আসবে। হুম, সমস্যা নাই। ওকে, ধৈর্য ধরেন, মোটামুটি একটু ফলো, লাইক, কমেন্ট, কি বলে, শেয়ার করে দিবেন। হুম, তাহলেই হবে। ওকে, আল্লাহ হাফেজ, এইটুকু।